প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের এই অনলাইন লাইভ ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্বাস আলী, ইনস্ট্রাক্টর নন টেক, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? যদি শুনতে না পাও কমেন্টের মাধ্যমে জানাও। আর আজকের ক্লাস উপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই আমি ক্লাস শেষে ইনশাআল্লাহ তার জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের যে বিষয় পড়ানো হবে তাহলে ফিজিক্স 2 অর্থাৎ 65922 কোডে অধ্যায়ের সাথে আলোর প্রতিফলন অংশে প্রতিফলন অধ্যায়। হ্যাঁ, শুরুতে এখানে দুইটা ছবি দেখানো হয়েছে, তোমরা ছবি দেখতে পাচ্ছ। এখানে আলোর প্রতিফলনের বাস্তব উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এবার দেখে নেওয়া যাক আলোর প্রতিফলন কাকে বলে। কোনো একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো সরল পথে গমন করে, কিন্তু আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমের উপর আপতিত হলে এর কিছু অংশ পুনরায় সেই মাধ্যমে ফিরে আসে, তাকে আলোর প্রতিফলন বলা হয়। যেমন চিত্রে দেখানো হয়েছে একটা সমতল দর্পণ এম ও এম ড্যাশ। এখানে এও একটি আলোকরশ্মি ও বিন্দুতে আপতিত হয়ে ওবি পথে প্রতিফলিত হয়। এখানে এও আপতিত রশ্মি, ওবি প্রতিফলিত রশ্মি, ও এন অভিলম্ব, আই আপতন কোণ এবং আর প্রতিফলন কোণ। আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের দুটি সূত্র আছে। প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্র, আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান, অর্থাৎ এই আপতিত রশ্মি এও, প্রতিফলিত রশ্মি ওবি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এর একই সমতলে থাকে এবং আপতন কোণ আই আর প্রতিফলন কোণ আর সর্বদা সমান। এই প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতি অনুসারে প্রতিফলন দুই প্রকার, নিয়মিত প্রতিফলন আর একটা অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন অর্থাৎ আলোকরশ্মি সমান্তরালে আপতিত হয়ে যদি সমান্তরালে প্রতিফলিত হয় তবে নিয়মিত প্রতিফলন, আর যদি সমান্তরালে প্রতিফলিত না হয় তবে তাকে অনিয়মিত প্রতিফলন বলা হয়। সাধারণত প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ হয় তবে নিয়মিত প্রতিফলন হয় এবং প্রতিফলক পৃষ্ঠ অমসৃণ হলে অনিয়মিত প্রতিফলন হয়। দর্পণ। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলা হয়। এই দর্পণ সাধারণত দুই প্রকার, সমতল দর্পণ ও গোলীয় দর্পণ। সমতল দর্পণ, কোনো সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে সমতল দর্পণ বলে। আমরা প্রতিদিন চেহারা দেখার জন্য যে আয়না ব্যবহার করি তা সমতল দর্পণ। এখানে চিত্রে এম ড্যাশ একটি সমতল দর্পণ দেখানো হয়েছে। গোলীয় দর্পণ, কোনো ফাঁপা গোলকের অংশবিশেষ যদি মসৃণ হয় এবং আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে গোলীয় দর্পণ বলা হয়। অর্থাৎ যে দর্পণটি কোনো গোলকের অংশ বিশেষ আর কি। এই গোলীয় দর্পণ দুই প্রকার, অবতল দর্পণ, উত্তল দর্পণ। অবতল দর্পণ, ফাঁপা গোলকের ভেতরের পৃষ্ঠের কিছু অংশ অর্থাৎ অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে ক্রিয়া করে তাকে অবতল দর্পণ বলা হয়। চিত্রে এম ড্যাশ একটি অবতল দর্পণ, অর্থাৎ যে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠ অবতল আকৃতির তাকে বলা হয় অবতল দর্পণ। উত্তল দর্পণ, কোনো ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠের কিছু অংশ যদি প্রতিফলক রূপে ক্রিয়া করে তবে তাকে উত্তল দর্পণ বলে। পাশের চিত্রে এম ড্যাশ একটা উত্তল দর্পণ। কোনো ফাঁপা গোলকের কিছু অংশ কেটে নিয়ে যদি ভিতরের অংশে পারদের প্রলেপ দেওয়া হয় তবে উত্তল দর্পণ তৈরি হয়। অর্থাৎ যে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠ উত্তল আকৃতির সেটাই মূলত উত্তল দর্পণ। বক্রতার কেন্দ্র। গোলীয় দর্পণটি একটি গোলকের অংশবিশেষ। এই গোলীয় দর্পণটি যে গোলকের অংশবিশেষ সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলা হয়। চিত্রে সি বক্রতার কেন্দ্র। মেরু। গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলা হয়। চিত্রে মেরু। প্রধান ফোকাস। প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি কোনো একটি গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিসমূহ প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয় কিংবা কোনো একটা বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, এই বিন্দুকে বলা হয় প্রধান ফোকাস। এখানে দেখানো হয়েছে, দেখো, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে
প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়েছে, এটা অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে আপতিত হয়ে প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করলে তারা এফ বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এই এফ প্রধান ফোকাস। ফোকাস দূরত্ব অর্থাৎ ফোকাসের দূরত্ব, ফোকাস কত দূরে, দর্পণের 0 পয়েন্ট হলো মেরুবিন্দু, সকল দূরত্বকে মেরুবিন্দু থেকে পরিমাপ করা হয়। তাহলে ফোকাস দূরত্ব হলো মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। একে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। রৈখিক বিবর্ধন, প্রতিবিম্ব বস্তুর তুলনায় কত গুণ বড় বা ছোট, সেটাই মূলত বিবর্ধন। অর্থাৎ রৈখিক বিবর্ধন বলতে আমরা বুঝি প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে। রৈখিক বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয়। বস্তুর দৈর্ঘ্য এক্স ও প্রতিবিম্বের দৈর্ঘ্য ওয়াই হলে রৈখিক বিবর্ধন এম সমান সমান ওয়াই বাই এক্স। প্রতিবিম্ব, কোনো একটি বিন্দু হতে কতগুলো আলোক রশ্মি গমন করে কোনো একটি তলে পতিত হওয়ার পর যদি প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুচ্ছ অপর কোনো একটি বিন্দুতে মিলিত হয় বা কোনো একটি বিন্দু হতে অপসারিত হয়েছে বলে মনে হয়, তবে এই দ্বিতীয় বিন্দুকেই প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। এই প্রতিবিম্ব দুই প্রকার, বাস্তব প্রতিবিম্ব আর অবাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব, কোনো একটি বিন্দু হতে আলোক রশ্মি গমন করে কোনো একটি তলে পতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলো অপর কোনো একটি বিন্দুতে মিলিত হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলা হয়। প্রথম চিত্রে বাস্তব প্রতিফলন দেখানো হয়েছে। অবাস্তব প্রতিফলন, কোনো একটি বিন্দু হতে কতগুলো আলোক রশ্মি গমন করে কোনো একটি তলে পতিত হবার পর প্রতিফলিত রশ্মিগুলো যদি অপর কোনো একটি বিন্দু হতে অপসারিত হয়েছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলা হয়। প্রথম চিত্রে দেখতে পাচ্ছি আমরা এই পি বিন্দু হতে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাসের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। অপর একটি রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। এই প্রতিফলিত রশ্মিদ্বয় পি ড্যাশ বিন্দুতে মিলিত হয়। পি ড্যাশ বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে যদি পি ড্যাশ কিউ ড্যাশ লম্ব টানা যায়, তাহলে এই পি ড্যাশ কিউ ড্যাশই পি কিউ এর বাস্তব প্রতিবিম্ব। দ্বিতীয় চিত্রে আমরা লক্ষ্য করি এখানে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আপতিত হয়েছে, হয়ে তা প্রধান ফোকাসের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। আর অপর একটি রশ্মি পি বিন্দু থেকে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়েছে বলে মনে করা হলে, তাহলে আমরা জানি বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত হয়, তা বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। এই প্রতিফলিত রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করলে তারা পি ড্যাশ বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তাহলে পি ড্যাশ বিন্দু হতে প্রধান অক্ষের উপরে যদি পি ড্যাশ কিউ ড্যাশ লম্ব টানা যায়, তাহলে পি ড্যাশ কিউ ড্যাশই পি কিউ এর অবাস্তব প্রতিবিম্ব। এখন আমরা এই চিত্র থেকে আমরা লক্ষ্য করতে পারি বা বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্বের পার্থক্যটা কোথায়। বাস্তব প্রতিবিম্ব বাস্তবে মিলিত হচ্ছে আর অবাস্তব প্রতিবিম্ব কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়। বাস্তব প্রতিবিম্ব উল্টা হয়, অবাস্তব প্রতিবিম্ব সিধা হয়। বাস্তব প্রতিবিম্ব অভিসারী বিন্দুতে উৎপন্ন হয়, অবাস্তব প্রতিবিম্ব অপসারী বিন্দুতে উৎপন্ন হয়। এবার আমরা বাস্তব প্রতিবিম্ব ও অবাস্তব প্রতিবিম্বের পার্থক্যটা দেখি আবারও। বাস্তব প্রতিবিম্ব, কোনো একটি বিন্দু হতে কতগুলো আলোক রশ্মি গমন করে কোনো একটি তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যদি রশ্মিগুলো অপর কোনো একটি বিন্দুতে মিলিত হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলা হয়। আবার অবাস্তব প্রতিবিম্ব, কোনো একটি বিন্দু হতে কতগুলো আলোক রশ্মি গমন করে কোনো একটি তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যদি রশ্মিগুলো অপর কোনো একটি বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলা হয়। ইহা প্রতিফলিত বা প্রতিসরিত আলোক রশ্মির অভিসারী বিন্দুতে উৎপন্ন হয়। ইহা প্রতিফলিত বা প্রতিসরিত আলোক রশ্মির অপসারী বিন্দুতে গঠিত হয়। চোখে দেখা যায় বা পর্দায় ফেলা যায় বাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না। বাস্তব প্রতিবিম্ব একটি ধনাত্মক প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব ঋণাত্মক প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্বের প্রকৃত অস্তিত্ব আছে, অবাস্তব প্রতিবিম্বের প্রকৃত অস্তিত্ব নেই। বাস্তব প্রতিবিম্ব উল্টা হয় আর অবাস্তব প্রতিবিম্ব সিধা হয়। লক্ষ্যবস্তুর বাস্তব প্রতিবিম্ব সাধারণত অবতল দর্পণ ও উত্তল লেন্সে পাওয়া যায়, আর লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব সাধারণত উত্তল দর্পণ ও অবতল লেন্সে পাওয়া যায়। তবে লক্ষ্যবস্তুকে যদি এই মেরু ও প্রধান ফোকাসের মধ্যে স্থাপন করা যায়, তবে সেই ক্ষেত্রে অবতল দর্পণেও বাস্তব প্রতিবিম্ব গঠিত হতে পারে।
গোলীয় দর্পণের প্রধান ফোকাস ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক এখন আমরা প্রতিপাদন করব। এই এম এম ড্যাশ একটি ক্ষুদ্র উন্মেষের একটি অবতল দর্পণের প্রধান সেট। এর এ মেরু, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র এবং এএফসি প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল পিকিউ আলোকরশ্মি কিউ বিন্দুতে আপতিত হয়ে কিউআর পথে প্রতিফলিত হয়। এবার আমরা সিকিউ যোগ করব। সিকিউ যদি যোগ করি তাহলে এই পি কিউ সি কোণ আপতন কোণ এবং এফ কিউ সি কোণ প্রতিফলন কোণ পাওয়া যাবে। প্রতিফলনের সূত্রানুসারে এই আমরা জানি যে আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান, কাজেই পি কিউ সি কোণ সমান সমান এফ কিউ সি কোণ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার এসি ও পি কিউ সমান্তরাল রেখাদ্বয় ছেদক হলো সি কিউ বা কিউসি। সুতরাং এই পি কিউ সি কোণ সমান সমান এফ সি কিউ কোণ, কারণ এরা একান্তর কোণ। আমরা জানি একান্তর কোণ ও অনুরূপ কোণগুলো সমান হয়। এবার সমীকরণ 1 ও 2 হতে পাই এফ সি কিউ কোণ সমান এফ কিউ সি কোণ। তাই যদি হয় এই দুই কোণ যদি সমান হয়, এই দুই কোণ সংলগ্ন বাহু দুটোও সমান হবে। আর তাহলে আমরা এই এফ কিউ সি ত্রিভুজকে বা মানে সি কিউ এফ ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। এই সমদ্বিবাহু ত্রিভুজের কিউ এফ সমান সমান সি এফ। তাহলে এই মানে সি কিউ এফ সমদ্বিবাহু ত্রিভুজের কিউ এফ সমান সমান সি এফ। এখন কিউ বিন্দু এ বিন্দুর খুব নিকটে, কাজেই এই মানে নিকটের জন্য এই কিউ এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি এফ। তাই যদি হয় তাহলে আমরা মানে এফ লিখতে পারলে তাহলে এই 3 ও 4 সমীকরণ হতে আমরা লিখতে পারি সিএফ সমান সমান এফ, অর্থাৎ এফ এসি এর মধ্যবিন্দু। এসি এর যদি এফ মধ্যবিন্দু হয় তাহলে এফ সমান সমান হাফ এসি। এখানে এফ দর্পণের ফোকাস দূরত্ব এফ আর এসি দর্পণের বক্রতার ব্যাসার্ধ আর। আচ্ছা, এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসায় দেই তাহলে আমরা পাই এফ সমান সমান r/2। ইহাই গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। এবার এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে 1/v + 1/u = 1/f, অর্থাৎ গোলীয় দর্পণের সমীকরণ। এখানে ভি প্রতিবিম্বের দূরত্ব, ইউ বস্তুর দূরত্ব এবং এফ ফোকাস দূরত্ব। এভাবেও বলা যেতে পারে যে প্রতিবিম্বের দূরত্ব, ফোকাস দূরত্ব ও বস্তুর দূরত্বের মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ। আচ্ছা, বর্ণনা অনেকটা শুরুতে আগের মতোই, মানে একটু চেঞ্জ আছে শুধু প্রতিবিম্বের জায়গায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এম ড্যাশ একটি ক্ষুদ্র উন্মেষের একটা অবতল দর্পণের প্রধান ছেদ। এ মেরু, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র এবং এএফসি প্রধান অক্ষ। ও প্রধান অক্ষের উপর অবস্থিত একটি লক্ষ্যবস্তু। ও হতে একটি লক্ষ্যবস্তু ও কিউ দর্পণে আপতিত হয়ে কিউআর পথে প্রতিফলিত হয় এবং ও বিন্দু হতে অপর একটি রশ্মি ও এ বরাবর আপতিত হয়ে ওই পথেই অর্থাৎ এও বরাবর প্রতিফলিত হয়। আমরা জানি গোলীয় দর্পণের বা লেন্সের যেটাই বলি, বক্রতার কেন্দ্রের মধ্যে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় তবে সেটা কোনো দিক পরিবর্তন করে না, ওই পথে প্রতিফলিত হয়। এই প্রতিফলিত রশ্মিদ্বয় প্রধান অক্ষের ওপরে পি বিন্দুতে মিলিত হয়। তাহলে এই পি বিন্দুই ও বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। এই অংশটুকু আমি আবার উল্লেখ করছি যে ও প্রধান অক্ষের ওপরে এবং বক্রতার কেন্দ্রের বাইরে ও একটি লক্ষ্যবস্তু, ও হতে একটি আলোকরশ্মি ও কিউ দর্পণে আপতিত হয়ে কিউআর পথে প্রতিফলিত হয় এবং ও হতে অপর একটি রশ্মি ও এ বরাবর আপতিত হয়ে এও বরাবর প্রতিফলিত হয়, কারণ বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে কোনো আলোকরশ্মি আপতিত হলে সেটা ওই পথে প্রতিফলিত হয়। এই প্রতিফলিত রশ্মিদ্বয় পি বিন্দুতে মিলিত হয়। এই পি বিন্দুই
ও বিন্দুর বাস্তব প্রতিবিম্ব। এখন এখানে আমরা সিকিউ যোগ করি। সিকিউ যোগ করি, এই সিকিউ অভিলম্ব। তাহলে আমরা এখানে ও কিউ সি কোণ এবং পি কিউ সি কোণ, আপতন কোণ এবং প্রতিফলন কোণ পাবো। প্রতিফলনের সূত্র অনুসারে এই দুই কোণ পরস্পর সমান, অর্থাৎ ও কিউ সি কোণ সমান সমান পি কিউ সি কোণ। তাহলে দেখতে পাচ্ছি যে এই পি কিউ ও ত্রিভুজের পি কিউ ও কোণের সমদ্বিখণ্ড হলো কিউসি। আমরা জানি যে কোনো এই ত্রিভুজের কোনো কোণের সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে এই কোণ সংলগ্ন বাহুগুলোর অনুপাত এবং এই কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হয়। কাজে এই কোণ সংলগ্ন একটি বাহু পিকিউ, এই পিকিউ, এবং অপর একটি বাহু কোণ সংলগ্ন একটা বাহু পিকিউ এবং অনুপাত অপর একটি বাহু ও কিউ, পিকিউ অনুপাত ও কিউ সমান সমান এই কোণের বিপরীত বাহু পিসি অনুপাত অপর কোণের বিপরীত বাহু সিও। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এটাই মূলত এই প্রশ্নের উত্তরের, এটাই টার্নিং পয়েন্ট। আচ্ছা, এখন দর্পণটি খুবই ক্ষুদ্র বলে কিউ বিন্দু এ বিন্দুর খুব সন্নিকটে থাকে, অর্থাৎ পি কিউ সমান সমান এপি এবং ও কিউ সমান সমান ও এ হবে। তাই যদি হয় তাহলে 1 নম্বর হতে আমরা লিখতে পারি এপি বাই ও এ সমান সমান পিসি বাই ও সি, বা এপি বাই ও এ সমান সমান পিসি কে আমরা ভেঙে দিতে পারি এভাবে, পিসি কে আমরা লিখতে পারি এসি মাইনাস এপি এবং ওসি কে আমরা লিখতে পারি ও এ মাইনাস এসি। এই পিসি কে আমরা ভেঙে দিলাম যেহেতু পিসি এবং ওসির কোনো মান নেই। আচ্ছা, এখন চিহ্নের নতুন প্রথা অনুসারে বা বাস্তব ধনাত্মক প্রথা অনুসারে এপি প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্বকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আগেই বলেছি ভি। এও বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করা হয় এবং এসি বক্রতার ব্যাসার্ধ। চিহ্নের বাস্তব ধনাত্মক বা নতুন প্রথা অনুসারে যা বাস্তব তাই ধনাত্মক, অর্থাৎ সকল বাস্তব দূরত্বই ধনাত্মক এবং সকল অবাস্তব দূরত্বই ঋণাত্মক। যেহেতু এখানে এপি বাস্তব দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, এই জন্য এটা প্লাস ভি হয়েছে। বস্তুর দূরত্ব, বস্তু সবসময় বাস্তব এবং এখানে অবতল দর্পণ নেওয়া হয়েছে জন্য অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ ধনাত্মক। এই মানগুলো আমরা যদি এই সমীকরণে বসাই তাহলে আমরা লিখতে পারি ভি বাই ইউ ইকুয়াল আর মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ মাইনাস আর। আর গুণন করলে আমরা পাই ইউ আর মাইনাস ইউভি ইকুয়াল ইউভি মাইনাস ভিআর, বা ইউভি কে যদি আমরা এক পাশে নেই তাহলে আমরা লিখতে পারি ইউ আর প্লাস ভিআর ইকুয়াল ইউভি প্লাস ইউভি, বা ইউ আর প্লাস ভিআর ইকুয়াল 2 ইউভি। উভয় পক্ষকে ইউভি আর দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল 2 বাই আর। যেহেতু আর সমান সমান আমরা আগেই পড়েছি এফ সমান সমান আর বাই 2, তাহলে আর সমান সমান 2f, তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল 1 বাই এফ। ইহাই গোলীয় দর্পণের সমীকরণ। এখন আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সলভ করব। এর জন্য যে সূত্রগুলো লাগবে তাহলে এফ সমান সমান আর বাই 2, 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল 1 বাই এফ, আর এফ সমান এম সমান সমান ভি বাই ইউ। হ্যাঁ, গাণিতিক সমস্যা বলি। 1, 15 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে। এখানে ফোকাস দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার, বিবর্ধন এম সমান সমান 3, তাহলে এম সমান সমান আমরা জানি ভি বাই ইউ, বা 3 সমান সমান ভি বাই ইউ, আর গুণন করলে ভি সমান সমান 3 ইউ। গোলীয় দর্পণের সমীকরণ হতে আমরা জানি 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল 1 বাই এফ, ভি এর পরিবর্তে আমরা বসালাম 1 বাই 3 ইউ প্লাস 1 বাই ইউ, লসাগু 3 ইউ, তাহলে 1 প্লাস 3 ইকুয়াল 1 বাই 15, বা 4 বাই 3 ইউ ইকুয়াল 1 বাই 15, আর গুণন করলে 3 ইউ সমান সমান 60 বা ইউ সমান সমান 20 সেন্টিমিটার। অর্থাৎ 20 সেন্টিমিটার দূরে বস্তুটিকে স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে। হ্যাঁ, গাণিতিক সমস্যা 2,
একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। দর্পণ হতে 40 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও বিবর্ধন নির্ণয় করো। এখানে r সমান দেওয়া আছে 30 সেন্টিমিটার, f সমান 15 সেন্টিমিটার, আর বস্তুর দূরত্ব u সমান 40 সেন্টিমিটার। আমরা জানি দর্পণের সমীকরণ হতে 1/v + 1/u = 1/f বা 1/v + 1/40 = 1/15। এখানে আমরা u এবং f এর মান বসিয়েছি, আর 1/40 ডান পাশে পার করে দেওয়াতে মাইনাস এসেছে। এই 15 এবং 40 লসাগু হলো 120, তাহলে আমরা পাই এখান থেকে 8 - 3 বাদ দিলে 1/v = পাই 5/120 বা 1/24, আর গুণন করলে আমরা পাই v সমান 24। যেহেতু v ধনাত্মক, এখানে মানে অবস্থান হলো দর্পণ থেকে 24 সেন্টিমিটার দূরে অবস্থিত, আর যেহেতু v ধনাত্মক সুতরাং প্রতিবিম্ব হবে বাস্তব উল্টা। আর বিবর্ধন আমরা জানি m সমান v/u, v এর মান বসালাম, u এর মান বসালাম, বিবর্ধন হলো 3/5। যেহেতু বিবর্ধন একই জাতীয় দুটি রাশির অনুপাত, কাজে এখানে কোনো একক হবে না। 3. 6 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল দর্পণের মেরু হতে 12 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো, প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। এখানে বস্তুর দূরত্ব u সমান 12 সেন্টিমিটার। বস্তু বাস্তব এই জন্য প্লাস হয়েছে, কিন্তু এই উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ঋণাত্মক, এই জন্য এখানে মাইনাস দেওয়া না থাকলেও এখানে যেহেতু ফোকাস দূরত্ব ঋণাত্মক উত্তল দর্পণের কাজে এখানে -6 বসাইতে হবে। f সমান -6 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দূরত্ব v হলে আমরা জানি 1/v + 1/u = 1/f বা 1/v প্লাস এখানে u এর মান বসালাম 1/12 = -1/6। এই 12টা ডান 1/12 ডান পাশে দিলে মাইনাস হয়ে যায়, তাহলে লসাগু হলো 6 আর 12 এর লসাগু হলো 12। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই -2 - 1 বা 1/v = -3/12 = -1/4 বা v = পেলাম r গুণন করে পেলাম -4 সেন্টিমিটার। অর্থাৎ প্রতিবিম্ব দর্পণ হতে 4 সেন্টিমিটার দূরে অবস্থিত হবে। যেহেতু এখানে v ঋণাত্মক, কাজে প্রতিবিম্ব অবাস্তব ও সিধা হবে। কারণ আমরা ওই চিহ্নের প্রথা থেকে জানি যা বাস্তব তাই ধনাত্মক, যা অবাস্তব তাই ঋণাত্মক, অর্থাৎ সকল বাস্তব দূরত্বই ধনাত্মক, সকল অবাস্তব দূরত্বই ঋণাত্মক। যেহেতু এখানে প্রতিবিম্বের দূরত্ব ঋণাত্মক এসেছে, সুতরাং এই প্রতিবিম্ব অবাস্তব হবে, আর অবাস্তব প্রতিবিম্ব সিধা হয়। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। যাও বাড়ির কাজ, এই ছুটির মধ্যে এইগুলো সলভ করবে। হ্যাঁ, ক্লাস শুরু হওয়ার পরে সংশ্লিষ্ট ক্লাস টিচার এর কাছে এই অ্যাসাইনমেন্ট আকারে এগুলো জমা দিতে হবে। যে সংজ্ঞা, ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ, প্রধান অক্ষ, বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য লেখো, গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে 1/v + 1/u = 1/f। আর কিছু গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমি দিলাম যে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে। অর্থাৎ আমি এটা 1 নাম্বার অঙ্কে আমি এটা দেখাই দিয়েছিলাম, জাস্ট সংখ্যা চেঞ্জ আর কি। ওখানে 15 এর জায়গায় এখানে 20 আছে। এবার 5 নাম্বার, 40 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের মেরু হতে 40 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো, প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। অর্থাৎ এখানে বক্রতার ব্যাসার্ধেই বস্তু রাখা হবে, মানে বক্রতার কেন্দ্রেই যদি বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি কেমন হবে সেটা নির্ণয় করতে হবে আর কি। এরপরে 6 নম্বরে একটি বস্তু কোনো একটি দর্পণ হতে 40 সেন্টিমিটার দূরে অবস্থিত, এর প্রতিবিম্ব একই দিকে
একই দিকে, অর্থাৎ বস্তু যে পাশে আছে সেই পাশেই 24 সেন্টিমিটার দূরে অবস্থিত হয়। এখন এটা বের করতে হবে দর্পণটি উত্তল না অবতল, এর ফোকাস দূরত্বই বা কত। এই উত্তল বা অবতল সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা বোঝার বুদ্ধি হলো, মানে যদি ফোকাস দূরত্ব ধনাত্মক আসে তবে দর্পণটি হবে যেহেতু একই পাশে অবতল, আর যদি ঋণাত্মক আসে উত্তল। এই বাকি কাজটুকু করবে। আর এতক্ষণ যা পড়া হলো আরেকবার একটু রিভিউ করছি। প্রথমে আমরা পড়লাম আলোর প্রতিফলন, আলোর প্রতিফলনের সূত্র, এরপরে প্রতিফলনের প্রকারভেদ, দর্পণ কাকে বলে, দর্পণ কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকার দর্পণের বিবরণ। এরপরে আমরা গোলীয় দর্পণ সংক্রান্ত কতিপয় রাশির সংজ্ঞা পড়েছি, মেরু, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, রৈখিক বিবর্ধন। এরপরে আমরা প্রতিবিম্ব কাকে বলে, আমরা এই প্রতিবিম্ব কত প্রকার ও কি কি, এই বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য এবং চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। এবং গোলীয় দর্পণের একটি সমীকরণ আমরা পড়েছি, গুরুত্বপূর্ণ দুটো সমীকরণ এই অধ্যায়ের আছে। একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, অর্থাৎ f = r/2। আরেকটি সমীকরণ আছে গোলীয় দর্পণের সমীকরণ, অর্থাৎ 1/v + 1/u = 1/f সমীকরণটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমীকরণ, অসংখ্যবার পরীক্ষায় এসেছে, এটা তোমরা বারবার একটু লিখে প্র্যাকটিস করবে। সূত্রাবলী, আমি এখানে তিন নিয়মের তিনটা গাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছি। এই তিনটা সমাধান যদি মোটামুটি মনোযোগ দিয়ে তোমরা দেখো এবং মানে যে বাড়ির কাজের অংশে যে তিনটা মানে গাণিতিক সমস্যা দেওয়া আছে, এটা যদি সলভ করো ইনশাল্লাহ এই অধ্যায়ের মোটামুটি অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না আর কি, করতে পারবে। আর আমার এই অধ্যায় 7 মোটামুটি এই পর্যন্তই আর কি। আর পরবর্তী ক্লাসে তোমাদের যা থাকবে, অর্থাৎ 8 অধ্যায়ের আলোর প্রতিসরণ আমি শুরু করব, এবং আমি এই 7 থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত মোটামুটি আমি পড়াবো। আগামী ক্লাসে থাকবে তাহলে আলোর প্রতিসরণ। আর এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bd। তো ধন্যবাদ সবাইকে। inline, direct inline, direct inline.